যখন কোনো জাহাজ সমুদ্রের মধ্যে থাকে তখন তাদেরকে শুধুমাত্র সামুদ্রিক ঝড় আর সমুদ্রের উঁচু উঁচু ঢেউয়ের সম্মুখীন হতে হয় এমনটা কিন্তু নয়। অনেক সময় তাদেরকে বিভিন্ন আক্রমণের শিকার হতে হয়। ইন্টারন্যাশনাল মেরিটাইমস ব্যুরো মতে প্রতি বছর শিপিং ইন্ডাস্ট্রিতে 16 বিলিয়ন ইউএস ডলার ক্ষতি হয়ে থাকে। এসব ক্ষতির কারণ চুরি, মুক্তিপণ, শিপিং বিল এবং বিভিন্ন প্রতিকূল আবহাওয়া হলেও এসবের পিছনে সবচেয়ে বড় কারণ হলো পাইরেটস অর্থাৎ জলদস্যু। আর সোমালিয়ান জলদস্যুরা এসব আক্রমণের জন্য সারা বিশ্বে পরিচিত। জিকে 555-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সোমালিয়ান জলদস্যুদের আক্রমণের বেশ কিছু জায়গা রয়েছে। এগুলোর মধ্যে সোমালিয়ান সাগর, গাডাফুই চ্যানেল এবং সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হলো গালফ অফ এডেন। যে সকল জাহাজ এশিয়া থেকে ইউরোপে যাত্রা করে তাদেরকে গালফ অফ এডেন ব্যবহার করে সুয়েজ ক্যানেলের মধ্য দিয়ে ইউরোপে পৌঁছাতে হয়। পুরো পৃথিবীর শিপিং ইন্ডাস্ট্রির বড় একটি অংশ এই গালফ অফ এডেন ব্যবহার করে থাকে, যেখানে সবচেয়ে বেশি ওয়েল ট্রান্সপোর্টের জাহাজগুলো যাতায়াত করে। আর এখানেই সোমালিয়ান জলদস্যুদের আক্রমণের সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। গুডস ট্রান্সপোর্ট ভেহিকেলস জলদস্যুদের মেইন টার্গেট হয়ে থাকে, কারণ এ ধরনের জাহাজে মাত্র কয়েকজন ক্রু মেম্বার থাকে, কিন্তু এসব জাহাজে কোটি কোটি টাকার পণ্য পরিবহন করা হয়। বেশিরভাগ জলদস্যুর টার্গেট জাহাজের ক্রু মেম্বারদের গুলি করা নয়, বরং তারা ক্রু মেম্বারদের ভয় দেখিয়ে জাহাজকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর তারা জাহাজের ক্যাপ্টেনকে কিডন্যাপ করে অথবা পুরো জাহাজকে জিম্মি করে শিপিং কোম্পানির কাছে লক্ষ লক্ষ ডলার দাবি করে। প্রথমে এরা জাহাজের কাছে এসে এলোপাতাড়ি গুলি করে জাহাজের ক্যাপ্টেনকে ভয় দেখানোর চেষ্টা করে, যাতে করে ক্যাপ্টেন ভয় পেয়ে জাহাজকে থামিয়ে দেয়। এখানে ক্যাপ্টেনের কাজ শুধু জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নয়, এমনকি জাহাজকে সুরক্ষিত রাখাও ক্যাপ্টেনের দায়িত্ব। এরপর তারা জাহাজে ওঠার জন্য গ্রাপলিং হুকসের ব্যবহার করে। উপরে ওঠার পরে তারা জাহাজের ক্যাপ্টেন সহ সকল ক্রু মেম্বারদের বন্দী করে নেয়। আবার অনেক সময় তারা পুরো জাহাজকে জিম্মি করে নিজেদের লোকেশনে নিয়ে যায়। যদি একবার এই পণ্যবাহী জাহাজগুলো জলদস্যুদের অধীনে চলে আসে, তবে তারা সে জাহাজকে জিম্মি করে শিপিং কোম্পানির কাছ থেকে মুক্তিপণ দাবি করে। তখন শিপিং কোম্পানিগুলো কোনো উপায় না পেয়ে কোটি কোটি ডলার মূল্যের জাহাজটি মাত্র কয়েক লক্ষ ডলার জলদস্যুদের দিয়ে নিজেদের জাহাজ এবং স্টাফদের ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এমনটা নয় যে জাহাজগুলো জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য কোনো চেষ্টাই করে না। জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য এখনকার জাহাজগুলোতে অনেক আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যখন কোনো জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারে জলদস্যুরা তাদের আক্রমণের চেষ্টা করছে, তখন ক্যাপ্টেনের প্রথম কাজ হলো কোস্টাল সিকিউরিটি অথরিটিকে ইনফর্ম করা। এরপর ক্যাপ্টেন জাহাজের স্পিড বাড়িয়ে দেয়। স্পিড বাড়ার কারণ এটা নয় যে জলদস্যুরা তাদের কাছে আসতে পারবে না। বেশি স্পিডে যাওয়ার ফলে জাহাজ সমুদ্রের ঢেউ তৈরি করে। এর ফলে জলদস্যুদের ছোট ছোট বোটগুলো জাহাজের কাছে পৌঁছাতে পারে না। এখন যতক্ষণ পর্যন্ত কোস্টাল সিকিউরিটি জাহাজের কাছে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত ক্যাপ্টেন সহ জাহাজের সকল ক্রু মেম্বাররা জলদস্যুদের সময় নষ্ট করতে থাকে। আর এমন কাজের জন্য জাহাজগুলো বর্তমানে অনেক অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে থাকে, যেখানে সবার প্রথম স্থানে রয়েছে ওয়াটার ক্যাননস। এই হাই প্রেশার ওয়াটার ক্যাননসগুলো প্রতি মিনিটে 1350 গ্যালন সমুদ্রের পানি নিক্ষেপ করে। এই ক্যাননগুলো 175 PSI প্রেসারে পানি নিক্ষেপ করতে পারে। এটা অনায়াসে যে কাউকে অজ্ঞান করে দিতে পারে। তাছাড়াও যে কোনো ছোট বা মাঝারি বোটকে ডুবিয়ে দিতে পারে এই ওয়াটার ক্যানন। ক্যাননের নজলগুলো অ্যাসিড প্রুফ এবং হাই কোয়ালিটির স্টিল দিয়ে বানানো। এইগুলোকে যেমন রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়, তেমনি অটোমেটিকভাবেও চালানোর অপশন রয়েছে। জলদস্যুরা প্রায় বন্দুক দিয়ে জাহাজের দিকে গুলি করে, যার কারণে ডেকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন চালানো জাহাজের ক্রু মেম্বারদের জন্য অনেক বিপজ্জনক। তাই এই রিমোট কন্ট্রোল ক্যানন অনেক বেশি উপকারী। এই ক্যাননের পানি নিক্ষেপ করার রেঞ্জ অনেক বেশি হওয়ায় তা দিয়ে জলদস্যুদের জাহাজের কাছে আসার আগেই তাদেরকে আটকে দেওয়া যায়। নাম্বার 2, ওয়াটার ক্যানন ছাড়াও কোনো জাহাজে এমন ধরনের হুইলসও লাগানো থাকে, যেটা দিয়ে জলদস্যুদের বোটে পানি ভরে দেওয়া যায়। যখন জলদস্যুরা জাহাজের কাছে পৌঁছাতে সক্ষম হয়, তখন এই হুইলসগুলোকে চালু করা হয়। এর থেকে বের হওয়া পানির কারণে জলদস্যুদের বোর্ডে পানি ভরে যায় এবং বোর্ডের স্পিড কমে যায়। এ ধরনের পরিস্থিতিতে জলদস্যুরা বাধ্য হয়ে জাহাজ থেকে দূরে সরে যায়। নাম্বার 3, পি ট্র্যাপস। এ ধরনের পরিস্থিতিতে যখন আগে থেকে 2 মেথডে কোনো ধরনের কাজ না হলে, তখন ব্যবহার করা হয় পি ট্র্যাপসকে। এটা জাহাজের 2 সাইডে বের হয়ে থাকা হার্ড স্টিলের ফ্রেম হয়ে থাকে, যেখানে স্টিল ওয়্যার লাগানো থাকে। জলদস্যুরা যখনই জাহাজের কাছে চলে আসে, তখন স্টিল ওয়্যারকে পানিতে ফেলে দেওয়া হয়। সাধারণত জলদস্যুরা স্পিড বোট ব্যবহার করে। এই স্পিড বোটগুলোতে একটা প্রোপেলার লাগানো থাকে। এই স্টিল ওয়্যার ওই প্রোপেলারের মধ্যে গিয়ে আটকে যায়, যার জন্য স্পিড বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। জলদস্যুরা ওদের
ওদের বোটকে স্টিল ওয়্যার থেকে বের করার জন্য ব্যস্ত হয়ে যায়। এতে জলদস্যুদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়। নাম্বার 4, লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস। এই বিশেষ ডিভাইসটি আসলে এমন একটি সাউন্ড তৈরি করে যেটা শুনে মানুষ সহ্য করতে না পেরে দূরে পালিয়ে যায়। এটার রেঞ্জ 5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে আর ঠিক এ ধরনের আওয়াজ তৈরি করে। এটার সাউন্ড অনেক বেশি হয়ে থাকে, এতটাই বেশি যে কোনো মানুষ তা সহ্য করতে পারে না। এই ডিভাইসটিকে শুধু জলদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ব্যবহার করা হয় এমনটা নয়, অনেক সময় বড় বড় আন্দোলন বন্ধ করার জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 5, এই অদ্ভুত মেথডগুলি ছাড়াও জলদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক জাহাজে ইলেকট্রিক তার লাগিয়ে দেওয়া হয়। এই তারগুলোতে এতটা পাওয়ার নেই যেটাতে মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু এই তারে হাত লাগানো অতটাও সহজ নয়। এই তারগুলোতে হাত দেওয়ার সাথে সাথে জলদস্যুরা ছিটকে পানিতে পড়ে যাবে। কিন্তু এই ইলেকট্রিক তারগুলো যদি জাহাজে সবসময় লাগানো থাকে তবে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য জলদস্যুদের আক্রমণ শেষ হওয়ার সাথে সাথে এটিকে ফোল্ড করে রেখে দেওয়া হয়। এপ্রিল 2009-এ মার্কস অ্যালাবামার একটি কার্গো জাহাজ ওমান থেকে কেনিয়ার দিকে যাওয়ার জন্য রওনা করে। তখন সোমালিয়ান দ্বীপের কাছে 1000-এরও বেশি জলদস্যু ওই জাহাজটিকে আক্রমণ করে এবং পাইলট সহ জাহাজে থাকা সকল ক্রু মেম্বারকে বিপদের মুখে ফেলে দেয়। এটা বিগত 200 বছরের মধ্যে প্রথম কোনো ঘটনা যেখানে আমেরিকান জাহাজের উপর জলদস্যুরা আক্রমণ করেছিল। এই জাহাজের মধ্যে ছিল 21 জন ক্রু মেম্বার, যাদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসও। ক্রু মেম্বাররা জলদস্যুদের জাহাজের কাছে আসতে বাধা দেওয়ার জন্য ফ্লেয়ার গান চালায় এবং ওয়াটার ক্যাননও ব্যবহার করেছিল। এত কিছুর পরও 2 জন সোমালিয়ান জলদস্যু জাহাজে উঠতে সক্ষম হয়ে যায়। তারপর তারা জাহাজকে নিজের অধীনে নিয়ে নেয় এবং ক্যাপ্টেন সহ সকল ক্রু মেম্বারকে জিম্মি করে নেয়। এরপর জলদস্যুরা পাইলটকে বন্দুক দেখিয়ে লাইফ বোর্ডে বসায় এবং ক্যাপ্টেনকে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। এই জলদস্যুরা ক্যাপ্টেনের বিপরীতে $2 মিলিয়ন মুক্তিপণ দাবি করে এবং এর বদলেই তারা ক্যাপ্টেনকে ছাড়বে। আপনাকে জানিয়ে রাখি, এসব লাইফ বোর্ডে সবসময় লিমিটেড ফুয়েল থাকে, যার ফলে এই জাহাজগুলো খুব বেশি দূরে যেতে পারে না। নেভির অফিসাররা লাইফ বোর্ডের কাছে পৌঁছায় এবং তারা ঠিক করে এই জলদস্যুদেরকে তাদের ঘাঁটি পর্যন্ত পৌঁছাতে দেবে না, কেননা জলদস্যুরা যদি তাদের ঘাঁটি পর্যন্ত পৌঁছায় তখন তাদেরকে সোমালিয়ার মতো দুর্নীতিগ্রস্ত দেশে খুঁজে বের করা প্রায় অসম্ভব। নেভি অফিসাররা একটি হেলিকপ্টার দিয়ে ওই লাইফ বোর্ডের কাছে এসে অনেক নিচে প্লেনটিকে ওড়ায়। এতে অতিরিক্ত বাতাসের কারণে ঢেউ উৎপন্ন হয়, যা লাইফ বোর্ডকে সামনের দিকে অগ্রসর হতে বাধা প্রদান করছিল। এর কিছুক্ষণ পর একটি আমেরিকান জাহাজ এসে লাইফ বোর্ডের সামনে দাঁড়িয়ে তাদের রাস্তা বন্ধ করে দেয়। তাদের একটাই উদ্দেশ্য ছিল সময় নষ্ট করে লাইফ বোর্ডের ফুয়েল শেষ করা। প্রায় 80 ঘন্টা পর শেষ পর্যন্ত লাইফ বোর্ডের তেল শেষ হয়ে যায়। এরপর জলদস্যুরা নেগোসিয়েশনের জন্য রাজি হয়। জলদস্যুদের ডিমান্ড ছিল তাদেরকে যেন সোমালিয়ার দ্বীপে পৌঁছে দেওয়া হয়, তা না হলে তারা ক্যাপ্টেনকে মেরে ফেলবে। লাইফ বোর্ডের মধ্যে টোটাল 3 জন জলদস্যু ছিল যারা ক্যাপ্টেনকে বন্দি করে রেখেছিল। এ সময় নেভিদের একটা ভুল ডিসিশনের কারণে ক্যাপ্টেনের জীবন পর্যন্ত যেতে পারে। নেভিরা 3টা স্নাইপার নিয়ে আসে এবং তারা সিদ্ধান্ত নেয় 500 মিটার দূর থেকে একসাথে 3 জন জলদস্যুকে শুট করবে। পজিশন সেট করার জন্য এবং সঠিক সময়ের অপেক্ষায় কয়েক ঘন্টা কেটে যায়। অবশেষে সে সময় চলে আসে যখন 3 জন জলদস্যু একসাথে স্নাইপারের নিশানায় ছিল। 3টা স্নাইপার একসঙ্গে ফায়ার করে 3 জন জলদস্যুকে একসাথে মেরে ফেলে এবং ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকেও উদ্ধার করে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।